আমার শরীর খারাপ, নিউরোলজিক্যাল প্রবলেমে তিনি ভুগছেন, এই কথা বলে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন না। দ্যাটস নাও, দ্যাটস গুড, ওয়েল অ্যান্ড সিম্পল, টু দি পয়েন্ট। কিন্তু তিনি রাষ্ট্রে কি দায়িত্ব পালন করেছেন, তার দায়িত্ব পালনের কারণে রাষ্ট্রে কি ধরনের স্যাংটিটি বজায় থেকেছে, এটি কি রেজিগনেশনের সাবজেক্ট ম্যাটার? নো। রাষ্ট্রপতি পদত্যাগ করেছে কালকে, তাই না? রাষ্ট্রপতি রিজাইন করলে পরে কি হবে, রিজাইন করার আগে কি হবে, রিজাইন কখন করতে পারেন, রিজিগনেশন লেটারটা সঠিক না ব্যাটিক, এই চিন্তা মাথায় ডেভেলপ যদি না করে তাহলে তো থটফুল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হবে না। আমি গতকালকে রাষ্ট্রপতির রেজিগনেশনটা দেখলাম। রাষ্ট্রপতি সাহেব রেজিগনেশন করে লিখছেন যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আমি তৎকালীন সুপ্রিম কোর্টের কাছে অপিনিয়ন চেয়েছিলাম এবং তার বিবেচনায় তিনি ক্রান্তিকালে দেশের জন্য বিরাট সার্ভিস দিয়েছেন। একজন রাষ্ট্রপতি অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করছেন, তার পদত্যাগ পত্রে এই সমস্ত কথা লেখা থাকা কি যুক্তিসঙ্গত? কাজী নজরুল ইসলাম কি লেখাপড়া করেছেন, কোন প্রতিষ্ঠানে কি পাশ করেছেন? আমি আপনি ডক্টরেট ডিগ্রি করছি, অনার্স পাস করছি, মাস্টার্স পাস করছি। ওই কাজী নজরুল ইসলাম সাহেব যে কবিতা লিখেছেন এখনও তার অর্থই খুঁজে বের করতে পারছি না। তো বিশ্ববিদ্যালয়ে কেন পড়তে হবে? আমি তো খুব বেশি প্রয়োজন মনে করি না ইউনিভার্সিটিতে পড়া। খুবই রেভলিউশনারি কথা বলছি আমি। ইউনিভার্সিটিতে পড়তে হবে, এখানে এসে যদি একটা সিম্পল কোচিং সেন্টারের মতো লেখাপড়া হয় তাহলে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো অর্থ হয়? কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ে যদি লিগ্যাল মাইন্ড ডেভেলপ করে, ইনকুইজিটিভ মাইন্ড ডেভেলপ করে, আর্গুমেন্টেটিভ মাইন্ড ডেভেলপ করে, লিডারশিপ বিল্ড আপ হয়, তবেই বিশ্ববিদ্যালয়ে পড়ে একজন মানুষের জীবনে পরিবর্তন আসতে পারে। আর না হলে আসলাম আর গেলাম, নিয়মিত ক্লাস করলাম, খাতায় লিখলাম, স্যাররা পাস করাই দিলেন, কি লাভ হলো? আমার তো মনে হয় না কোনো লাভ হলো করে। এইরকম আসলাম আর গেলাম, এই জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার চাইতে বিশ্ববিদ্যালয়ে পড়ে শেষ বছরে LLB অনার্স পাস, ফার্মাসিতে অনার্স, মাস্টার্স, তো কী লাভ হলো? আমি কোনো লাভ দেখি না। এই মানারাত ইউনিভার্সিটিতে যদি এরকম পরিবেশ হয় যেখানে টিচার স্টুডেন্টস উইল বি আর্গুইং দেয়ার কেস ইন ফেভার অর এগেনস্ট, মানারাত ইউনিভার্সিটির শিক্ষকরা আমি জানি না এতটুকু নিতে পারবে কিনা, যেখানে ছাত্ররা তাদেরকে চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ করার পরে ছাত্রদের এই ইন্টেলেকচুয়াল মাইন্ডটাকে স্যাটিসফাই করতে পারবে, এই ক্যাপাসিটির টিচার না হলে ছাত্রদের মনকে ধারণ করা সম্ভব হবে না। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এরকম শিক্ষক ছিল যিনি ক্লাস নিতে আসলে, আমি আলোচনা সমালোচনা এই জন্য করছি, আমার ধারণা স্ট্যাটাসকে প্রশ্ন করাই আমার কাজ, স্ট্যাটাসকে মানে নেওয়া আমার কাজ না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন লতে পড়তাম আমরা, এরকম শিক্ষক এসে 1.5 ঘন্টা 2 ঘন্টা আমাদের ক্লাস নিত, পিছনে একটা মশা মাছিও নাড়াচাড়া করতো না। আবার এরকম শিক্ষকও আমরা দেখেছি যারা বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের ক্লাস নিবেন শুনলে অর্ধেক ছাত্র আগেই ক্লাসরুম খালি করে চলে যেত। Somebody has to make it interesting. Learning process must be interesting, must be inquisitive, must be thoughtful, must be understandable and eye-opening. Unless a research activities and the students like behavior with the communication with the teachers becomes a mind-blowing environment, ততক্ষণ পর্যন্ত একজন ইয়াং মানুষের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কখনোই ফ্লারিশ করে না। ফ্লারিশ করাইতে হয়, ব্রেইনটাকে খুলতে হয়, খুলতে গেলে শিক্ষকের অবদান সবচাইতে বেশি। আমার তো মনে হয় এরকম একটা এনভায়রনমেন্ট এখানে হওয়া উচিত যেখানে স্টুডেন্টরা টিচারদেরকে চ্যালেঞ্জ করতে পারে। চ্যালেঞ্জ করতে গেলে ইউ মাস্ট টেক প্রিপারেশন বিফোর দ্যাট। তুমি তো এমনি চ্যালেঞ্জ করতে পারবা না। আচ্ছা, রাষ্ট্রপতি পদত্যাগ করেছে কালকে, তাই না?
যারা আইনের ছাত্র আছো, মনের ভিতরে জাগে নাই পদত্যাগ কখন করা যায়, অতীতের রাষ্ট্রপতিরা কি করেছে, বাংলাদেশের রাষ্ট্রপতিরা কে কখন আসলো, কে কখন গেল, কে টার্ম ফিল আপ করতে পারলো, কে টার্ম ফিল আপ করতে পারলো না, পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ান রাষ্ট্রপতি কে অ্যাক্সিডেন্ট করেছিল, কে অ্যাক্সিডেন্ট করে নাই, কে 5 বছর ফিল আপ করতে পেরেছে, কে 5 বছর ফিল আপ করতে পারে নাই, রাষ্ট্রপতি রিজাইন করলে পরে কি হবে, রিজাইন করার আগে কি হবে, রিজাইন কখন করতে পারেন, রিজিগনেশন লেটারটা সঠিক না ব্যাটিক, এই চিন্তা মাথায় ডেভেলপ যদি না করে তাহলে তো থটফুল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হবে না। রাষ্ট্রপতি রিজাইন করেছে, আমি দেখি তা আমি ল পড়ে লাভ কি? রাষ্ট্রপতি রিজাইন করেছে, এটা তো একজন ফার্মাসি ছাত্রও দেখছে রাষ্ট্রপতি রিজাইন করেছে, একজন ইতিহাসের ছাত্রও দেখতেছে রাষ্ট্রপতি রিজাইন করেছে। তো আমি যে আইন পড়ছি, হোয়াট ইজ মাই এক্সট্রা আন্ডারস্ট্যান্ডিং, সেটা কি আমার? এখন আমি গতকালকে রাষ্ট্রপতির রেজিগনেশনটা দেখলাম। রাষ্ট্রপতি সাহেব রেজিগনেশন করে লিখছেন যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আমি তৎকালীন সুপ্রিম কোর্টের কাছে অপিনিয়ন চেয়েছিলাম এবং তার বিবেচনায় তিনি ক্রান্তিকালে দেশের জন্য বিরাট সার্ভিস দিয়েছেন। একজন রাষ্ট্রপতি অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করছেন, তার পদত্যাগ পত্রে এই সমস্ত কথা লেখা থাকা কি যুক্তিসঙ্গত? Who will raise this question? An intellectual, inquisitive law student should raise the question that resignation letter is not a resignation in the eye of law. আমার শরীর খারাপ, নিউরোলজিক্যাল প্রবলেমে তিনি ভুগছেন, এই কথা বলে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন না। দ্যাটস এনাফ, দ্যাটস গুড, ওয়েল এন্ড সিম্পল, টু দি পয়েন্ট। কিন্তু তিনি রাষ্ট্রে কি দায়িত্ব পালন করেছেন, তার দায়িত্ব পালনের কারণে রাষ্ট্রে কি ধরনের স্যাংটিটি বজায় থেকেছে, এটি কি রেজিগনেশনের সাবজেক্ট ম্যাটার? নো। একজন আইনজীবী কিংবা একজন ল স্টুডেন্টকে মাস্ট হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ ডিপার মিনিং অফ দ্য সেন্টেন্সেস। ডিপার মিনিং না জানলে কাগজে কলমে লেখা আছে তা দিয়ে কি আইন শিক্ষা হবে? আইন শিক্ষা, মার্ডার করেছে, মেরে ফেলছে একজনকে, বলছে ফাঁসি দিয়ে দাও, এই তো একটা লেম্যানের কথা। একজনকে মার্ডার করেছে, ফাঁসি দিয়ে দাও, এটা লেম্যানের কথা। আইনের ছাত্র কি দেখবে? আইনের ছাত্র দেখবে যে তিনি যে মার্ডার করেছেন, এলিগেশনটা এসেছে আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস, ওয়াজ হি প্রভোকড, আন্ডার এনি প্রভোকেশন হি কমিটেড মার্ডার, অর দেয়ার আর সাম এক্সেপশনস, যিনি মার্ডার করেছেন তিনি কি সাইকোলজিক্যালি, ফিজিক্যালি ফিট পারসন ছিলেন কিনা, was a cold-blooded murder, design murder, or an accidental outcry. আইনের ছাত্র কি দেখবে? আইনের ছাত্র দেখবে একটা লোক মারা গেছে, পাবলিক বলবে এটা মার্ডার। আইনের ছাত্রকে বলতে হবে এইটা আইনের দৃষ্টিতে মার্ডার না, আইনের দৃষ্টিতে কখন মার্ডার হয় এই এক্সেপশনগুলো না জানলে ক্রিটিক্যাল মাইন্ড কোনো দিনই ডেভেলপ করবে না। সব মার্ডারের কি শাস্তি মৃত্যুদণ্ড? সব মার্ডারের শাস্তি মৃত্যুদণ্ড? মার্ডার করলে শাস্তি 10 বছরও হয়, কখন হয়? এই বিতর্কটা এখানে ডেভেলপ করা দরকার। এমন বিতর্ক এখানে ডেভেলপ হওয়া উচিত যে বিতর্কের কারণে শিক্ষকরাও ছাত্রদের প্রশ্নের কারণে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে বাধ্য হন। আর না হলে কি হবে জানেন? যেখানে চ্যালেঞ্জ থাকে না সেখানে জ্ঞান ডেভেলপ করে না, সেখানে নলেজ ডেভেলপ করে না। প্রশ্নের মুখোমুখি না হলে নলেজ বিল্ড আপ হবে না। একেবারে ওয়ান ওয়ে ট্রাফিকিং, শিক্ষক আসছেন, পড়িয়ে দিয়ে চলে যাচ্ছেন, 5 বছর 7 বছর আগের নোট তিনি পড়ায় চলে যাচ্ছেন, ছাত্ররাও কিছু বলে না, শিক্ষকও হ্যাপি, ছাত্ররাও হ্যাপি। এ দিয়ে কি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া হবে? এই দিয়ে তো বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের লেখাপড়াটাই আসলেই খুব ইনকুইজিটিভ, খুবই ইনকুইজিটিভ। আপনি ধরেন পত্রিকায় আমরা খবর দেখি, কি খবর দেখি? সরকার গঠিত হয়েছে, তো সরকার গঠিত হওয়ার জন্য আইন আছে না? আইন তো আছে, রুলস অফ বিজনেস আছে। প্রাইম মিনিস্টারের দায়িত্ব কি? দ্যার ইজ এ রুলস অফ বিজনেস। এই যে আমরা দেখছি পার্লামেন্ট চলে, পার্লামেন্ট যে চালাইতে গিয়ে স্পিকার কি কি ভুল করছে, আইনের ছাত্র মাস্ট নো ইট। হোয়াট আর দ্য ফলস দ্য স্পিকার ইজ ডুইং? পার্লামেন্টের রুলস অফ প্রসিজিওর আছে। আমরা দেখছি একজনকে দাঁড়াইতে বলতেছে আর একজনকে বসতে বলতেছে, এইটারও তো একটা রুলস আছে। আমরা দেখছি বিরোধী দলের নেতাকে এত সময় দিচ্ছে, সরকারি দলের প্রাইম মিনিস্টারকে এত সময় দিচ্ছে, এইটারও তো একটা রুলস আছে।
আমরা দেখছি ৭১ বিধিতে আলোচনা হচ্ছে, করা আলোচনা, লাস্টে গিয়ে টকড আউট হয়ে যাচ্ছে, কোনো সিদ্ধান্ত হচ্ছে না। এটা কোন আইনে হয়, কোন বিধানে হয়? এই সমস্ত কথা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, হবেও না, হওয়ার কথাও না। কিন্তু ইনকুইজিটিভ মাইন্ড থাকলে, এই যে ফেসবুকে সংসদ দেখি, এই সংসদটা সঠিকভাবে আইন অনুযায়ী চলছে কিনা, আইনের ছাত্রদের এই ধরনের একটা ইনকুইজিটিভ মেন্টালিটি থাকতে হবে, ইনকোয়ারি করার মতো মেন্টালিটি থাকতে হবে। এই যে ডেপুটি স্পিকার সাহেব হয়ে গেছেন এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট, তাহলে পরবর্তী ডেপুটি স্পিকার হচ্ছেন স্পিকার। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশের একজন প্রধান বিচারপতি ছিলেন, যিনি দীর্ঘদিন প্রধান বিচারপতির চেয়ারে বসতে পারেন নাই। কেন পারেন নাই জানেন? এই সমস্ত অনেক রাজনৈতিক প্রেক্ষাপট। ৩ বছর বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন, ৩ বছরের একদিনও সুপ্রিম কোর্টের লয়ারের প্রতিবাদের কারণে বিচারপতির চেয়ারে একদিনের জন্য বসতে পারেন নাই। শেষ পর্যন্ত দুঃখ করে তিনি প্রধান বিচারপতি থেকে রিটায়ারমেন্ট করেছেন, কিন্তু বিচারকের চেয়ারে বসতে পারেন নাই। সাংঘাতিক ব্যাপার। এই যে এক গভীর আন্ডারস্ট্যান্ডিং, এই গভীর আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি তোমাদেরকে বলবো, শুধুমাত্র ফেসবুকিং এটা ইজি জব, স্ক্রলিং ইজ এন ইজি জব। আমি তো দেখেছি অনেক সময় ফেসবুকিং করতে 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 মানুষ টায়ার্ড হয়ে ঘুমায় যায়। স্ক্রল করতে 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 টায়ার্ড হয়ে ঘুমিয়ে যাচ্ছে। কারণ কি? এখানে কোনো কন্টেন্ট নাই, এখানে কোনো থট প্রভোকেশন কিছু নাই, এখানে কোনো চিন্তার কিছু নাই, এখানে কিন্তু শেখার কিছু নাই। কিন্তু সত্যিকার অর্থে তোমরা যে জিনিসটাকে সামনে আসে, আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিব, লটাকে যদি লাইভ করতে হয় তাহলে সামনে যে বিষয়টা আসে, তোমরা কিছুদিন আগে দেখছো চট্টগ্রামের একজন এমপির ঋণ খেলাপির কারণে মনোনয়ন বাতিল হয়েছে। দেখেছো এটা? আসলাম চৌধুরী কেন হলো বাতিল? উনি নির্বাচন করেছেন, পাশ করেছেন, পাশ করার পরে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, মামলায় সিদ্ধান্ত হয়েছে উনি প্রথম দিনে ঋণ খেলাপি ছিলেন, সুতরাং তোনার পাশ করা, নির্বাচন করা, নির্বাচনে দাঁড়ানো, এগুলোর আর কোনো মূল্য নাই। এখন এই প্রবলেমটা দেখার পরে তোমার মাথায় কি চিন্তা আসা উচিত যে কি রে ভাই, এটা কেমন কথা? নির্বাচন করছে, তো পাশ করছে, কোর্টেই ফাংশন করেছে, কোর্টেই পারমিশন দিয়েছে নির্বাচন করার জন্য, এখন কোথায় গেল? নাই তো। বলছে ওত নিতে পারবেন না, আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিন্তু আপনি রেজাল্ট পাবলিশ হবে না, এইভাবে ঝুলাই রাখছে। এই আপিল শুনানি হয়ে বলছে আপনি ২,০০০ কোটি টাকা ঋণ খেলাপি, সুতরাং আপনার নির্বাচনে অংশগ্রহণ করলেও আপনার ঋণ খেলাপি হিসেবে মনোনয়নেই বাদ করে দেওয়া হবে। এই যে একটা ঘটনা, এখন বাংলাদেশের 56 ইয়ার্সে দেখো তো কতগুলো নমিনেশন এভাবে বাদ হয়েছে। কারা কারা বাদ হয়েছে? কারা ছিলেন তারা? কোন মন্ত্রী সাহেব ইলেকশনের পরে মন্ত্রীর চেয়ারে আর বসতে পারেন নাই? কোন এমপি সাহেব ইলেকশন করেছেন কিন্তু পার্লামেন্টে গিয়েছেন, শপথ নিয়েছেন কিন্তু প্রসিডিং ড্র করতে পারেন নাই? একটা এক্সাম্পল বলি, ভারতীয় উপমহাদেশে ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী ভার্সেস রাজনারায়ণ নামে এক মামলা আছে। রাজনারায়ণ ছিল তার কন্টেস্টার। রাজনারায়ণ গিয়ে ইলেকশন পিটিশন করে বলছে যে ইন্দিরা গান্ধী ২ নম্বরই করে পাশ করছে, তাকে ফেল ঘোষণা করা হোক। ভারতীয় কোর্ট ইন্দিরা গান্ধীর নমিনেশন বাতিল করে, ভোট জালিয়াতি করে এমপি হয়েছেন বলে তাকে সিদ্ধান্ত নিয়ে রাজনারায়ণকে বিজয়ী ঘোষণা করে দিয়েছে। ইন্দিরা গান্ধী সুপ্রিম কোর্টে আপিল করেছে, তখনও কিন্তু তিনি প্রাইম মিনিস্টার, সিটিং প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় যখন আপিল ফাইল করেছেন, সুপ্রিম কোর্ট বলেছেন মিস ইন্দিরা গান্ধী, ওকে উই আর স্টেইং দি জাজমেন্ট অফ দি হাই কোর্ট, কিন্তু আপনাকে আমরা যতদিন পর্যন্ত আপিল নিষ্পত্তি না হয়েছে ততদিন পর্যন্ত আপনি পার্লামেন্টের সেশনে অংশগ্রহণ করতে পারবেন না। তাই হলো প্রাইম মিনিস্টার পার্লামেন্টের বাইরে বসে থাকে, ভিতরে যেতে পারে না। She was the prime minister, the elected prime minister of all India, United India prime minister, Union of India prime minister.
সুপ্রিম কোর্ট বলছে নো, যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালন করেন, মিনিস্টারদের মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু পার্লামেন্টের ভিতরে ঢুকে কোনো বক্তৃতা দিতে পারবেন না। প্রাইম মিনিস্টার ওয়াজ ডিবার্ড। পরের দিন প্রাইম মিনিস্টার এই আইনকে ডেস্ট্রয় করার জন্য পরের দিনে প্রাইম মিনিস্টার সংবিধান সংশোধন করতে দিল। ভারতের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা, আমাদের টিচাররা পড়াবে এক সময় কেশবানন্দ ভারতী মামলা, বিখ্যাত কেস। যারা কনস্টিটিউশন ল পড়ে পড়বা, সুপ্রিম কোর্টে ইন্দিরা গান্ধীকে বললো আমার মেজরিটি আছে, আমি সংবিধান সংশোধন করে দিব, প্রাইম মিনিস্টারের সিট নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। সংবিধান সংশোধন করে দিছে, রিট পিটিশন হয়েছে সংবিধান সংশোধনকে চ্যালেঞ্জ করে। ইন্দিরা গান্ধীর করা সংবিধান সংশোধন ভারতীয় সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে দিল। এক বিরাট পেসের মধ্যে পড়ে গেছে। হোয়াট উইল হ্যাপেন দেন? এতদিন পর্যন্ত, যতদিন এই বিতর্ক ছিল ততদিন পর্যন্ত ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার থেকেই ছিলেন, কিন্তু পার্লামেন্টের ভিতরে ঢুকে বক্তৃতা দিতে পারতেন না। দ্যাট ওয়াজ এন অ্যামেজিং। আরেকটা কাহিনী বলে চলে যাই। ভারতের এক অ্যাটর্নি জেনারেল ছিলেন। আমাদের দেশে তো আজকাল সব জি হুজুর হয়ে গেছে। আমাদের দেশে অ্যাটর্নি জেনারেল হইলে সরকারের হাতে পায়ে ধইরা কিভাবে ব্যবস্থা করবে এটা নিয়ে অস্থির থাকে। শোনেন, এক অ্যাটর্নি জেনারেলের কথা বলি। অ্যাটর্নি জেনারেল সাহেবকে ইন্দিরা গান্ধী, ভারতে ইমার্জেন্সি জারি করা হলো, 2 লক্ষ লোককে অ্যারেস্ট করা হলো সকল স্টেট লেভেলে। সব লোক হাইকোর্টে গিয়া রিট পিটিশন করে, হেভিয়াস কর্পাস রিট পিটিশন করে মুক্তি পেয়ে গেল। ইন্দিরা গান্ধী তখন প্রাইম মিনিস্টার। তিনি বললেন ভারতীয় হাইকোর্টগুলোর এই রায়ের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে যাব। তিনি সুপ্রিম কোর্টে গেলেন, আপিল ফাইল করলেন। আপিল ফাইল করে প্রাইম মিনিস্টার অ্যাটর্নি জেনারেলকে চিঠি লিখলেন, মিস্টার অ্যাটর্নি জেনারেল, ইউ উইল ডিফেন্ড দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া বিফোর দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আপনি ভারতীয় সরকারের পক্ষে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে ডিফেন্ড করবেন। অ্যাটর্নি জেনারেল উল্টা উত্তর দিলেন চিঠি লিখে, মিস গান্ধীজি, আই এম দ্য অ্যাটর্নি জেনারেল ফর ইউনাইটেড ইন্ডিয়া। My responsibility is to defend the constitution, is to defend the fundamental rights of the citizen, not to defend the government. So I am declining. আমি আপনার এই রিকোয়েস্ট রাখতে পারলাম না। আমি সুপ্রিম কোর্টে ইন্দিরা গান্ধীর ইমার্জেন্সি জারি করার পরে লক্ষ লক্ষ লোককে অ্যারেস্ট করার যে সিচুয়েশন হয়েছে, এই সিচুয়েশনে আমি ভারতীয় সরকারকে সুপ্রিম কোর্টের সামনে রিপ্রেজেন্ট করতে পারবো না। আই এম রিজাইনিং ফ্রম অ্যাটর্নি জেনারেল অফিস। অ্যাকর্ডিংলি হি রিজাইন্ড। এইরকম বড় মানুষ ছাড়া রাষ্ট্র ঠিক হয় না। এত পা চাটলে খালি। আর আজকালকার দিনে আমাদের দেশে কি হয়, অ্যাটর্নি জেনারেল হওয়ার জন্য লবি করে, জজ হওয়ার জন্য লবি করে। শরমের আর শেষ নাই। আমি জজ হব, আমি লবি করতাম? আমাকে জজ বানানো হবে। আমাকে যেদিন জজ বানানো হবে, আমাকে অনেক কিছু ত্যাগ করে জজিয়তের চেয়ারে বসতে হবে। একটা সোশ্যাল মানুষকে আনসোশ্যাল করে দেয়া হবে। সামাজিকভাবে সার্ভিস দেওয়ার জন্য আমাকে নেওয়া হবে। আমাকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে রাজি করাইলেই না আমি উপযুক্ত জজ হব। আর যদি আমি খালি তৈলমর্দন করি, আর খালি অমুকের বাসায়, তমুক মন্ত্রীর বাসায়, তমুক এমপির বাসায় কিভাবে জজ হওয়া যায়, এই রকমের জজ দিয়ে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে? নিড ব্যাকবোন। বাংলাদেশ নিড ব্যাকবোন লিডারশিপস, যেখানে প্রাইম মিনিস্টার হি উইল ডু হিজ জব, স্পিকার হি উইল ডু হিজ জব, চিফ জাস্টিস হি উইল ডু হিজ জব। দেয়ার উইল নট বি এনি কানেকশন উইথ ইচ আদার্স। একজন আরেকজনকে তৈলমর্দন করার কোনো দরকার নাই, তাহলে আর বিপ্লব থাকবে না। লাস্টের কথা বলি, বাংলাদেশেও এরকম একজন অ্যাটর্নি জেনারেল ছিলেন, যাকে ডাকা হয়েছিল তৎকালীন প্রেসিডেন্টের, রাষ্ট্রপতি শাসিত সরকারের সময়। ওনাকে ডাকা হয়েছে চিঠি দিয়ে, উনি উত্তর দিয়েছেন, অনারেবল প্রেসিডেন্ট, আই ক্যানট মিট ইউ। ইফ ইউ হ্যাভ এনিথিং টু আস্ক মি, প্লিজ সেন্ড মি এ লেটার। I will reply to your letter, but I cannot come physically to meet you, because it is not the responsibility of the Attorney General to meet the head of the government. It is the responsibility of the Attorney General
to give legal opinion to the government in case of any crisis. কিন্তু আমাকে ডেকে বৃত্তের মতো বসায় রাখবেন, বাইরে 10 জন বসে থাকবে আর আমি ভিতরে বাইরে দাঁড়ায় থাকবো, আপনি অ্যাপয়েন্টমেন্ট দিবেন, একজনের পরে আরেকজন আসেন, এইটার নাম অ্যাটর্নি জেনারেল হতে পারে? নো, নো ইজ নো। হি ডিডন্ট গো অ্যান্ড অ্যাকর্ডিংলি হি অলসো রিজাইন ফ্রম হিজ পোস্ট। তোমাদেরকে এই গল্প কেন শোনাচ্ছি? উই নিড দিস টাইপ অফ প্রেস্টিজিয়াস পিপল ফর দ্য নেশন। The nation needs leaders who have prestige, dignity, morality, accountability and self-prestige. Dignity এবং প্রেস্টিজ ছাড়া রাষ্ট্র দাঁড়াতে পারে না। প্রাতিষ্ঠানিক ইন্ডিপেন্ডেন্স ছাড়া স্টেট কখনো প্রপারলি রান করতে পারে না। প্রাতিষ্ঠানিক ইন্ডিপেন্ডেন্স যদি না থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হবেন বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ মেধাবী গুড স্পিকার, পৃথিবীর বিখ্যাত জায়গা থেকে পিএইচডি করা একজন একাডেমিশিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হবেন, যাকে দেখে লক্ষ লক্ষ মানুষ ইন্সপায়ার হবে। দ্যাট ইজ আওয়ার এক্সপেকটেশন। এখন আপনি আপনার দল করে, আমার দল করে, আরেকজনের দল করে, পদলেহন করে, রাতের বেলা দেখা করে, সকালবেলা সালাম করে, সন্ধ্যাবেলা পায়ে ধরে পায়ের ধুলি নেয়, এই ধরনের লোককে কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানো উচিত না। ওয়াই? ঢাকা ইউনিভার্সিটি সাংঘাতিক ব্যাপার, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এগুলো আমাদের দেশে নতুন প্রজন্ম তৈরির কারখানা। এখানে যদি আমরা স্ট্যান্ডার্ড ফিট করতে না পারি, প্রপার স্ট্যান্ডার্ড মানুষকে জায়গা মতো বসাইতে না পারি, তাহলে অবশ্যই জাতি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। আমি তোমাদেরকে এই কথা বলার একটাই অর্থ, উই ওয়ান্ট টু সি that the Manarath University is producing this type of qualified manpower. We want to see our teachers and the students will create such a conducive environment in the Manarath University from where graduates like you, having prestige, dignity, understanding, qualification will develop day by day. Irrespective ke nari ke purush, immaterial. Material is we need the leaders. এই ধরনের লিডারশিপ মানারাত ইউনিভার্সিটি যদি প্রডিউস করতে পারে, আমার ধারণা মানারাত ইউনিভার্সিটির যে ট্রাস্টি বোর্ড আছে, তারা যে ড্রিম, যে স্বপ্ন, যে দূরভিসন্ধি নিয়ে এগুলো তারা প্রতিষ্ঠা করেছেন, আমার বিশ্বাস এই লিডারশিপ যদি ডেভেলপ করা যায়, তাহলে মানারাত ইউনিভার্সিটি বাংলাদেশে একটা বিখ্যাত ইউনিভার্সিটি হিসেবে আত্মপ্রকাশ করবে। আচ্ছা, সারা দুনিয়ায় যত বড় বড় ইউনিভার্সিটি আছে সবই তো প্রাইভেট। অক্সফোর্ড কি, কেমব্রিজ কি, তো আর এখানে আসলে আমরা খুঁজি ঢাকা বিশ্ববিদ্যালয় কি। আমার ধারণা মানারাত ইউনিভার্সিটির সামনে যে সুযোগ তৈরি হয়েছে, যে অপরচুনিটি এসেছে, ইনশাআল্লাহ প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়েও সারা দুনিয়াতে তারা তাদের প্রেস্টিজ প্রমাণ করতে পারবে। সেই দিনের অপেক্ষায় আমরা সকলেই থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।